দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। সংকোচনমূলক ধারা বজায় রেখেই চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল 18 জুলাই এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি আকারে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নতুন মুদ্রানীতি প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে। মূলত সাংবাদিকদের প্রবেশাধিকার ইস্যুতে মতবিরোধের জেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণার প্রচলিত প্রথা থেকে সরে এসছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে মুদ্রানীতি নিয়ে গভর্নরের কোনো বক্তব্য জানা যাবে না। গত অর্থ বছরের দ্বিতীয় মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য ধরা হলেও তা অর্জন করা যায়নি। তাই নতুন মুদ্রানীতিতেও নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। তবে তা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। আমাদের কন্ট্রাকশন মনিটারি পলিসি মানে ইন্টারেস্ট রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফিসক্যাল পলিসি কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। এবারের বাজেটে সরকার বলেছেন যে ফিসক্যাল সেক্টরে যে ঘাটতি বাজেট সেটার পরিমাণ সামান্য কমেছে, কিন্তু ওটাও কিন্তু একটা উদ্বেগের জায়গা আছে যে 4.6 জিডিপির তুলনায় যে ঘাটতি বাজেটের জন্য চিন্তা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা এই বছরের আলোকে অনেক বেশি। কাজে সেখানে যদি আমাদের একটু হ্রাস করতে পারি, এটাকে যদি 2-3 ভাগের মধ্যে রাখা যায়, তাহলে হয়তো সেটা আমাদের যে মনিটারি পলিসি আছে সেটার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। চলমান কোটা সংস্কার আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠানের, কমেছে লেনদেনের পরিমাণও। বিশ্লেষকরা বলছেন স্থিতিশীল পুঁজিবাজারের জন্য প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, যার জন্য নিশ্চিত করতে হবে সুশাসন। দিনের শুরুতেই ইতিবাচক ধারায় শুরু হয় লেনদেন, তবে শেষ পর্যন্ত উত্থান ধরে রাখতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ। শেয়ার দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান। ফলে মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক নেমে এসেছে 5483 পয়েন্টে। প্রথমে বহুজাতিক কোম্পানিগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বেক্সিমকো ফার্মা, রবি, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, সিঙ্গার আর ইউনিলিভার কনজিউমারের দরপতনেই নিম্নমুখী ছিল সূচক। স্থিতিশীল বাজারের জন্য রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন বিশ্লেষকরা। শুধুমাত্র যে কথা ফুলঝুরি দিয়ে না, যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা সত্যিকার অর্থেই থাকে এবং সেটার যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই পুঁজি বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে আসা যাবে। আন্দোলন তো উপর দিকে যাচ্ছে, এখানে কি হয় দেখা যাক। কেউ রেখে থাকছে না, সত্যি কথা বলতে গিয়ে এখন সামনে যদি হতাশায় শুধু বিরাজ করে তাহলে তো এটা হবেই। আশাবাদ না, আশাবাদ থেকে শেয়ার বাজার বাড়ে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে প্রায় 100 কোটি টাকা। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রত্যাশা, শিগগিরই বাজারে সক্রিয় হবেন বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ব্যাংকের বিনিয়োগ এবং অন্যান্য যারা আর্থিক প্রতিষ্ঠান আছে, আইসিবি সহ মিউচুয়াল ফান্ডের যারা পরিচালনা করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদেরও যাতে আগামীতে বিনিয়োগে থাকে সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। ডিএসইর পাশাপাশি এদিন সিএসির সার্বিক সূচক হারিয়েছে 15 পয়েন্ট। লেনদেন হয়েছে 28 কোটি 47 লাখ টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা কিন্তু জানি যে পুঁজিবাজারে কিন্তু এক ধরনের আস্থাহীনতা চলছে। যদিও আজকে কিন্তু সরকারি ছুটির দিন হয়, পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু গতকাল পর্যন্ত আমরা রিপোর্টে যে আপডেট দেখছিলাম সেটি কিন্তু আসলে বলা হচ্ছিল, অর্থাৎ পুঁজিবাজারে সুশাসনের যেমন ঘাটতি রয়েছে, আস্থার ঘাটতি রয়েছে। এর ফলে কিন্তু এখনও বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থা সেটি ফিরে আসেনি এবং আমরা বাজার প্রায়শই দেখছি ওঠানামা করছে, ব্যাপক হারে ওঠানামা করছে। মাঝে একদিন 1000 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে, এরপর আবার সূচকের পতন। তো সব মিলিয়ে আসলে এক ধরনের কখনো ছন্দে ফিরছে পুঁজিবাজার, একটু সামান্য ছন্দে ফিরছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখছি যে দর পতনের ঘটনাই ঘটতে থাকছে। মোটা দাগে আসলে পুঁজিবাজার নিয়ে আমরা দেখছি যে বিনিয়োগকারী বা নিয়ন্ত্রক সংস্থা যেটি বারবার বলে এসেছিলেন যে সেখানে কিন্তু তারা যে সুশাসন নিয়ে কাজ করছেন, তারা যে নতুন বিনিয়োগকারী আনবার জন্য কাজ করছেন, সেটি কিন্তু আসলে যথাযথভাবে কাজে আসছে না। এবং আমরা দেখছি যে এই বছরব্যাপী এই সময়টায় কিন্তু পুঁজিবাজার নিয়ে বিদেশি বিনিয়োগকারীর পরিমাণ কমে এসছে এবং বিদেশি বিনিয়োগকারী কিন্তু নেই বললেই চলে বাজারে। এবং আমরা দেখেছি যে পুঁজিবাজারে যে ধরনের বড় ধরনের
যে আস্থা সেটি কিন্তু আসলে ফিরে আসেনি। দর্শক, আমরা পুঁজিবাজারের কথা বলছিলাম, যদি আজকে আসলে সরকারি ছুটির দিন। আমরা এবার অন্যান্য সংবাদে যেতে চাই। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসলে যে উত্তাপ আসলে দেশব্যাপী চলছে, সেটির প্রভাব কিন্তু আজকেও আমরা আসলে বিভিন্ন সংবাদে আপনাদেরকে জানাচ্ছিলাম। সিন্ডিকেট সভায় কিন্তু বিশ্ববিদ্যালয়, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন সরাসরি সেই আপডেট জানতে আমাদের সহকর্মী ভিসি কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রুবেল। আমরা সরাসরি সেখানে যুক্ত হতে চাই। রুবেল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আসলে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ যে খবর, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসছে, আমাদের একটু জানাবেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন রুবেল। বাবু, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা কিন্তু গতকালকে রাতে এসেছিল এবং হল ছাড়ার নির্দেশনা এসেছিল। আমরা দেখেছি সকাল থেকে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু কিছু শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়তে শুরু করেছেন। তবে ভাবনার বিষয় হচ্ছে, যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু এখন পর্যন্ত হল ছেড়ে যাননি এবং তারা কিছুক্ষণ আগে ঘোষণাও দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনের কোনো সমাধান করা না হবে, যৌক্তিক সমাধান, মূল কথা হচ্ছে কোটা সংস্কারের বিষয়ে কোনো আশ্বাস তারা না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা হল তো ছাড়বেনই না, সেই সাথে সাথে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি ভিসি বাসভবনের সামনে। এখানে সিন্ডিকেট মিটিং চলছে। কিছুক্ষণ আগে ভিসি কার্যালয়ে কিন্তু এই সিন্ডিকেট মিটিং চলছিল। তারপরে ঘণ্টাখানেক মিটিং শেষে কিন্তু ভিসি বাসভবনের সামনে এই মিটিংটা চলছে। এই মিটিংটার ঘিরে কিন্তু আপনার আশেপাশে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে কোনোভাবেই কিন্তু তারা এই সিদ্ধান্ত যদি এরকম আসে যে হল ছাড়ার নির্দেশনা আছে, তারা কিন্তু হল ছাড়বেন না। সেই সাথে সাথে তারা কিন্তু বলছেন যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনকে কোনোভাবে ব্যাহত করার উদ্দেশ্যে মূলত এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সেই সাথে সাথে ভিসি কার্যালয় ছেড়ে দেওয়ার যে ঘোষণা আসছে, সেটা কিন্তু তাদের আন্দোলন ব্যাহত করার জন্য। এই জন্য তারা সোচ্চার হয়েছেন। সেই সাথে সাথে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দিচ্ছেন। তারা বলতে চাচ্ছেন যে নির্বাহী পর্যায় থেকে অবশ্যই যৌক্তিক এই কোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিক তাদের যে দাবি, সেই দাবির যদি নির্দিষ্টকরণ করা না হয় বা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই তারা রাজপথে থাকবেন। সেই সাথে সাথে তারা কিন্তু এই ভিসি বাসভবনের সামনে রয়েছেন। আশেপাশে সবটুকু জায়গা, মূল কথা ঢাকা ইউনিভার্সিটি রেডির সবটুকু জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই ভিসি বাসভবনের সামনে কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, পুলিশ, বিজিবি, তারা কিন্তু ঘোরাঘুরি করছেন এবং অবস্থান নিয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা এসে কিন্তু কথা বলছেন। তাদের আরেকটা আলটিমেটাম ছিল যে কিছুক্ষণের মধ্যে যদি এই ঢাকা ইউনিভার্সিটি এলাকা যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা পুলিশ প্রশাসনের লোকজন রয়েছেন, তারা যদি না ছেড়ে দেন, তারা আলটিমেটাম দিয়েছেন তারা যাতে ছেড়ে দেন। তারা বলতে চাচ্ছেন যে আমাদের ক্যাম্পাস, আমরা এখানে থাকবো, এখানে কোনো ধরনের সিনক্রেট আসলে তারা ঘটতে দিতে চাচ্ছেন না। তাদের মোট কথা হচ্ছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মোট কথা হচ্ছে যে তারা কোনোভাবেই এই আন্দোলন ব্যাহত হতে দেবেন না। তারা স্পষ্ট করে বলছেন, যদি হলগুলো বন্ধ করে দেওয়া হয়, যদি শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা আসে, তাহলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাবে। তাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যেই প্রবণতা, তাদের যেই দৃঢ়তা, সেখানে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না আসে, সেই জন্যই মূলত তারা দৃঢ় প্রত্যয়। তারা একদম স্পষ্ট করে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন কোনো সুনির্দিষ্ট কোনো সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হল ছাড়ার তো প্রশ্নই ওঠে না। সেই সাথে সাথে তারা কিন্তু রাজপথও ছাড়বেন না। আপনি জানেন যে এই 15 দিন যখন স্টুডেন্টরা তাদের আন্দোলন নিয়ে রাজপথে ছিলেন, তখন কিন্তু তারা নানান কর্মসূচি দিয়েছেন। এরপরে 15 দিন পরে লাস্ট 2 দিন আমরা দেখছি যে এই আন্দোলন ঘিরে কিন্তু সংঘাতের রূপ নিয়েছে। সেই সংঘাত থেকে হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে যতদূর আমরা জানি 6 থেকে 7 জন শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন, শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ বিরাজ করছে। তারা বলতে যাচ্ছেন যে তারা একটা দাবি নিয়ে রাজপথে রয়েছেন, বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা এই দাবি নিয়ে রাজপথে আছেন। সেখানে কেন সংঘাত সৃষ্টি হবে, সেই দাবিকে কেন অন্য খাতে প্রবাহিত করা হবে, সেই কথা তারপরে বলছেন। তারা বলছেন যে তারা চাচ্ছেন বৈষম্য মুক্ত মেধা ভিত্তিতে এই দেশ বিনির্মাণ
বিনির্মাণে তারা ভূমিকা রাখতে চান। সেই জন্য সকলের সুযোগ সুবিধার একটা সমমনা পরিস্থিতি তৈরি করার জন্য কোটা সংস্কার আন্দোলনের একটা সুনির্দিষ্ট সমাধান দিবেন নির্বাহী পর্যায় থেকে। এবং তারা বলছেন যে এই সমাধান খুব সহজেই যেখানে হতে পারত সেখানে এত তালবাহানা করে, তাদের অভিযোগ এত তালবাহানা করে তারা কেন রাজপথে তাদের থাকতে হবে, পড়ার টেবিল থেকে দূরে কেন থাকতে হবে, নির্বাহী পর্যায় থেকে কেন আলোচনা করা হবে না, এই যে বিষয়গুলো সব মিলিয়ে তারা বলতে চাচ্ছেন যে তাদের এই আন্দোলনকে প্রভাবিত করার জন্য, ভিন্ন খাতে তুলে ধরার জন্যই যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের সমাধান দিচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও এখানে কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা ভিসি বাসভবনের সামনে অবস্থান করছিলেন এবং তারা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন এবং তারা বলছিলেন যে তারা যতক্ষণ পর্যন্ত এখানে রয়েছেন, আমরা যদি একটু নির্দিষ্ট করে বলতে চাই যে টিএসসি মোড় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন, নীলখাতের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন। মোট কথা ঢাকা ইউনিভার্সিটির চারদিকেই কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছে। তার যে পূর্ব ঘোষিত গতকালকে রাতেই তারা যে ঘোষণা দিয়েছিলেন যে আজকে তাদের গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে রাজু ভাস্কর্যের নিচে, সেখান থেকে তারা আবার আন্দোলনের ঘোষণা দিবেন এবং এই আন্দোলন তাদের চলবে যতক্ষণ পর্যন্ত, আমি বারবার যেটা বলছি যে তারা স্পষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সমাধান হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা যদি একটু বলি যে সিন্ডিকেট আলোচনায় কি হচ্ছে সেটা এখন স্পষ্ট করে বলা হয়নি, তবে আমরা কিছুক্ষণ আগে ভেতরে যারা রয়েছেন কোনো সূত্রে আমরা পেয়েছি যে সন্ধ্যা 6টা নাগাদ হয়তোবা এই হল ছাড়া নির্দেশনা আসতে পারে, যদিও সেটা স্পষ্ট করে আমাদেরকে বলা হয়নি। তবে এই যদি নির্দেশনা আসে সেটা আগেই আন্দোলনকারীরা তারা কিন্তু আগে স্পষ্ট করেছেন যে তারা সেই সিদ্ধান্ত মেনে নেবেন না যদি কোনো নির্বাহী পর্যায় থেকে এই কোটা সংস্কারের বিষয়ে কোনো সমাধান না আসে, তাহলে কিন্তু তারা রাজপথে থাকবেন। হল ছাড়ার যে নির্দেশনার কথা বলা হচ্ছে সেই বিষয়টা তারা একটু পাশেই রাখতে চাচ্ছেন, তাদের আন্দোলনকে তারা আগে সামনে আনতে যাচ্ছেন এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি প্রশাসনের কাছে, সেই সাথে রাষ্ট্রের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু সেই দাবিটা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর বিজিবি সদস্যরা কিন্তু এই ভিসির বাসভবন সামনে অবস্থান করছেন, সেই সাথে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরপরই ঢাকা ইউনিভার্সিটির পুরো এলাকাটা কিন্তু টহল দিচ্ছেন। সেই সাথে সাথে এই যে আশেপাশের যে এলাকাটা রয়েছে সকল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু এই মুহূর্তে বিজিবি সদস্যরা তারা টহল দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আপনি জানেন যে গেল দুদিন আমরা দেখেছি যে এই আন্দোলন ঘিরে এক ধরনের রণক্ষেত্র পরিণত হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটির এলাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এলাকা, রাজপথ, ছাত্রলীগের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের, কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের কিন্তু আমরা দেখেছি যে হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই হতাহতের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু ফুলে ফেপে উঠেছেন এবং তারা বলছেন যে এরকম পরিস্থিতির পেছনে দায়ী তারা বলতে যাচ্ছেন নীতি নির্ধারণী পর্যায়ের লোকজন। যে আমাকে শুনতে পাচ্ছেন? ইউনিভার্সিটির এলাকা কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। জি রুবেল, আমরা দেখছিলাম আসলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেখানে আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি, সেটা আমরা বুঝতে পারছিলাম। একটু বলবেন যে বিশ্ববিদ্যালয়ে আমরা সকাল থেকে জানি শিক্ষার্থীরা হল ছাড়ছিলেন, আপনি জানাচ্ছিলেন, এখন আসলে শিক্ষার্থীরা বের হতে দেখছেন কিনা বা এই হল ছাড়ছেন কিনা তারা, নাকি আসলে তারা হলে অবস্থান করছেন এখনো, সেটি একটু জানাবেন। শুনতে পেয়েছেন নিশ্চয়ই, আশা করি আমার প্রশ্নটি। আমি শুনিনি, একটু ক্লিয়ার করে বলবেন। জি রুবেল, আমি বলতে চেয়েছি যে শিক্ষার্থীরা সকাল থেকেই হল ছাড়ছেন, আপনি জানাচ্ছিলেন, এখন কি কেউ হল ছাড়ছেন এরকম দেখেছেন কিনা বা এখন কি তারা আসলে হলেই অবস্থান করছেন?
বাবু, কিছু কিছু শিক্ষার্থীরা হল ছেড়েছেন, আমরা সকালে দেখেছি যারা একদম সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু হল ছেড়েছেন সকাল থেকে, সেটা লক্ষ্য করেছি যে তারা বিভিন্ন হলে থেকে, বেগম রোকেয়া হলে থেকে আমরা বের হতে দেখেছি, মহসিন হল থেকে বের হতে দেখেছি। এবং আমি যেটা দেখাতে চাই যে এখন ভিসি বাসভবনের সামনে রয়েছে, এর সামনে যেই হলগুলো রয়েছে সেই হল থেকে কিছু কিছু শিক্ষার্থী, সেটা একদমই হাতে গোনা, সেই শিক্ষার্থীদের আমরা বের হতে দেখেছি। তবে যারা আন্দোলনের সাথে জড়িত সেই শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়ছেন না। এবং যেটা আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করলাম যে তাদের পক্ষ থেকে কিন্তু আমাদের সাথে কথা বলা হয়েছে, তারা স্পষ্ট করে বলেছেন যে তারা হল ছাড়ার ঘোষণার সাথে দ্বিমত পোষণ করেছেন, কারণ ইউনিভার্সিটি হলের যারা রয়েছেন তারাই মূলত আন্দোলনের সাথে একদম মাঠ পর্যায়ে তারা জড়িত, সামনের কাতারে রয়েছেন। তাদের যদি হল ছাড়ার নির্দেশনা আসে, তারা বলতে চাচ্ছেন যে এটাকে মূলত উদ্দেশ্যপ্রণীতভাবে এই কাজটি করা হচ্ছে, তাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য এই কাজটি করা হচ্ছে। এই জন্য স্টুডেন্টরা কিন্তু, এই যারা আন্দোলনকারী শিক্ষার্থী, তারা কিন্তু হল ছাড়ার পক্ষে না, এবং তারা এখন পর্যন্ত এই ভিসি বাসভবনের সামনে অবস্থান করছেন, যাতে এই যে সিন্ডিকেট মিটিং চলছে সেই মিটিং থেকে যাতে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে। যদি এই তাদের যে দাবি দেওয়ার বিপক্ষে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে কিন্তু তারা হাল ছাড়বেন না বলতে ঘোষণা দিয়েছেন। সেই সাথে সাথে তারা কিন্তু আলটিমেটামও দিয়েছেন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ঘোরাঘুরি করছেন, তারা যাতে ইউনিভার্সিটি ছেড়ে দেয়। জি রুবেল, অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছে জানতে পারবো। আবার ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রুবেল জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ খবর। আর নিউটন টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নেবার, ফিরবো অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিউটন টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। রপ্তানির তথ্য সংশোধনের ফলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ও মাথাপিছু আয় কমবে না বলে মনে করে অর্থ মন্ত্রণালয়। এক ব্যাখ্যায় মন্ত্রণালয় বলেছে, তথ্য সংশোধনের ফলে এখন থেকে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত রপ্তানি তথ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকবে না। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়েছে, রপ্তানির বিপরীতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে, বাংলাদেশ ব্যাংক শুধু সেই পরিমাণ অর্থ দেশের রপ্তানির পরিমাণ হিসেবে প্রকাশ করে থাকে। জিডিপি হিসাব করার সময় বিবিএস বাংলাদেশ ব্যাংকের এই হিসাবকেই বিবেচনায় নেয়। সম্প্রতি পত্রপত্রিকায় রপ্তানি কমে যাওয়া এবং এর ফলে জিডিপি ও মাথাপিছু আয় কমে যাওয়ার যে আশঙ্কা করা হয়েছে তা সঠিক নয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি আয়ের তথ্য সংশোধন করে, এর ফলে গত 2 অর্থ বছরে রপ্তানি আয়ের প্রায় 23 বিলিয়ন বা $2,300 কোটি উধাও হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই জনগণের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছেছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ইন্টারনেটের গতিও। গতকাল সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। মিথ্যা গুজব ছড়িয়ে তারা বলল যে 2 জন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে 2 জন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে, এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল। চট্টগ্রাম বন্দরে কোস্টাল শিপিং চালু করতে থাইল্যান্ডের 18 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সালিনি তাভিসিনের নেতৃত্বে বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। এ সময় 2 দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে স্বাক্ষরিত সমঝোতা সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়। বন্দর চেয়ারম্যান জানিয়েছেন, নতুন করে থাইল্যান্ড চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করার আগ্রহ প্রকাশ করেছে। আমদানি রপ্তানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দর বর্তমান সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে ধারণা দেয়া হয় থাই প্রতিনিধি দলকে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। কুড়িগ্রাম, টাঙ্গাইলে প্রায় 9,000 হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ায় 250 কোটি টাকারও বেশি লোকসানের সংজ্ঞা করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তারা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে
প্রণোদনা দেয়া হবে। খেতে মাচা থাকলেও নেই গাছ, পানির নিচ থেকে ভেসে উঠছে আমনের বীজতলা, ঢেঁড়স, কুমড়া সহ বিভিন্ন সবজি ক্ষেত। কুড়িগ্রামে 15 দিনের টানা বন্যায় বীজতলা এখন পচে নষ্ট হয়ে গেছে। গাঁটের টাকা খরচ করে এখন চোখে অন্ধকার দেখছেন কৃষকরা। এখন কি করা যাবে এই বিছনের অবস্থা, পরে ভবিষ্যৎ বলতে কি আছে আল্লাহ ছাড়া কেন জানে না। 17-18 ধানের বিছন পাচ্ছি, এক এক করে 2 বের বানে আসি যে খায়া গেল। আমরা এখানে প্রায় 3 থেকে 4 একর জমিতে বিছন পাড়ি, কিন্তু প্রতি বছর বন্যায় আমাদের বিছনগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষের বিছন নষ্ট হয়ে গেছে। যদি সরকার দিত তাহলে আমরা আবাদ করতে পারতাম। একই অবস্থা টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, নাগরপুর, কালিহাতি, বাসাইল ও দেলদুয়ারেও। সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে স্থানীয় কৃষকরা। সবজির জাংলা দিয়েছিলাম, জাংলা খেতে পানি টানি উঠে একবারে তলে গেছে, পাট গেছে গা, 1.5-2 বাহির মতো পাট গেছে গা, পুকুরের মাছ গেছে গা কাঁচার তলে। মূলা টোলা আবাদ বাগুন টাগুন চাষ মাছ কি করে বানিয়েছিল তো মনে করেন তলে গেছে গা, পুকুর মরে গেছে গা, পাট মাছ দুন চাল তাও গেছে গা। সরকারের কাছে দাবি আঙ্গ যদি এই সবজিটা আবাদ করবার নিয়ে যদি আঙ্গ কিছু আবার সহায়তা করতো তাহলে আমরা করতে পারতাম পানি টান দিলে। কৃষি বিভাগ বলছে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকের চূড়ান্ত তালিকা করা হবে। অতিবৃষ্টি ও বন্যার কারণে প্রায় 86 হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ শুরু করেছি এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা বীজের চাহিদা প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে কৃষি অফিসার সংশ্লিষ্ট উপজেলার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ণয় করে আমাদেরকে জানায় এবং আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং পরবর্তীতে কৃষকদেরকে পুনর্বাসন বা পুনর্গণনার মাধ্যমে সহায়তা পাবে আমরা সেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। চলতি বছর বন্যায় কুড়িগ্রামে 4,989 হেক্টর ফসল তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ 202,93 লাখ টাকা। টাঙ্গাইলে ক্ষতির পরিমাণ প্রায় 56 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নেবার। ফিরবো বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। দর্শক, আমরা অন্যান্য বিশ্ব বাণিজ্যের খবর জানাতে চাই। তার আগে এই মুহূর্তে কথা বলছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। দুঃখিত, আমরা আসলে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। দর্শক, আমরা চেষ্টা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের যে গায়েবী জানাজা নিয়ে যেখানে আসলে কথা বলছিলেন, আমরা চেষ্টা করছিলাম সেই সংযুক্তি নেবার। এবারে বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী কুষ্টিয়ায় রয়েছেন। আমরা একটু বাজার পরিস্থিতি জানবো, নিত্যপণ্যের বাজার দর। জাহিদ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে সারা দেশে যে বন্যার প্রভাবে কিন্তু অনেক এলাকায় আমরা দেখেছি সবজির দর বেড়েছে। রাজধানীতে আমরা দেখছি সবজির দর কিন্তু বেশ চড়া। একটু বলবেন যে সেখানে আসলে আপনার এখানে সবজির সরবরাহ কেমন এবং দাম কেমন, ক্রেতারা কি বলেন আসলে এই মুহূর্তে যে সবজির দরদাম নিয়ে? ধন্যবাদ বাবু। কুষ্টিয়া অঞ্চলে আমরা যেটা দেখেছি যে এখানে বন্যার কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। তারপরেও বন্যার যে শুরু বা বৃষ্টির যে সময়টা গিয়েছে সেই সময়টাতে কিন্তু সবজির উপরে প্রভাব পড়েছে, সবজির দামের উপর প্রভাব পড়েছে। আমরা এই মুহূর্তেও কিন্তু দেখছি যে সেই বর্ধিত দামে কিন্তু অনেক সবজি বিক্রি হচ্ছে। যেমন আজকে যদি আমরা কুষ্টিয়ার এই পৌর বাজারের চিত্র বলি, সেখানে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি এবং অন্যান্য যে সবজি পটল, ঢেঁড়স এবং বেগুন বা অন্যান্য যে সব পণ্য সবগুলো কিন্তু ওই 50 থেকে 70, 80 এরকম দামের মধ্যে বিক্রি হয়। একজন বিক্রেতার সঙ্গে যদি আমি একটু কথা বলি, কেমন দামের সবজি বিক্রি হয়? সবজি আপনার কাঁচা ঝাল বিক্রি হচ্ছে 200 টাকার মধ্যে, আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা,
আর কচু আবার ভেন্ডি 50 টাকা 60 টাকা এরকম। শুনছিলেন আসলে যেরকম বলছিলাম এখানে কিন্তু মিশ্র একটি প্রভাব রয়েছে, অর্থাৎ দাম খুব একটা বেশিও নেই, আবার কি যে দু একটি পণ্যের দাম বেড়েছে সেগুলো নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। একই সঙ্গে বেড়েছে চালের দাম, সেটা নিয়েও কিন্তু একটু ক্ষোভ রয়েছে। সরু চাল 2 টাকা কেজিতে বেড়ে এখন 66 থেকে 67 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রেতারা তারা কিন্তু বলছেন তারা হিমশিম খাচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু আপনার কাছে। বাবু, অনেক ধন্যবাদ জানাই জাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন। এবারে স্বর্ণ এবং রূপার দাম আপনাদেরকে জানাতে চাই। স্বর্ণের দাম আমরা দেখছি যে রেকর্ড পরিমাণ, ইতিহাসের সবচেয়ে বেশি দাম কিন্তু এখন রয়েছে 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি এখন 1,20,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,14,622 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম 98,246 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণ যেটি সেটিও 81,000 টাকা প্রতি ভরি। এরপর আমরা রূপার দাম একটু দেখাবো। রূপার দাম অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি 2,098 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা প্রতি ভরি এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ক্রীড়া খাতে বিনিয়োগ বাড়াতে চলেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। ভক্সওয়াগনের মালিকানাধীন জার্মান কোম্পানিটি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির যানবাহনের আনুষ্ঠানিক অংশীদার হচ্ছে। সিএনবিসি জানায় সাউথ ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে বেশ কয়েক বছরের অংশীদারত্বের চুক্তি করেছে অডি। অংশীদারত্বের ভিত্তিতে ইন্টার মায়ামির জার্সির গোলাপি রঙের গাড়ির বহর পরীক্ষামূলকভাবে অডি চালানোর অভিজ্ঞতা, ভক্তদের জন্য বিশেষ জায়গা স্থাপন, স্টেডিয়ামে এলইডি বাতি স্থাপন এবং অন্যান্য ইন-গেম কন্টেন্ট রয়েছে বলে জানানো হয়েছে। তবে অংশীদারত্বের শর্তাবলী ও সময়সীমা এখনও প্রকাশ করা হয়নি। দর্শক, এই ছিল নিটল ডেটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।